আসসালামু আলাইকুম। আমার অডিও কি ঠিকঠাক শোনা যাচ্ছে ভাই? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। তো আগের দিন আমরা হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টারের অনেকগুলা প্রবলেম দেখছিলাম, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে বেস করেছিল। নর্মালি প্রিভিয়াস ইয়ারে যে যে কোশ্চেন আসে সেখান থেকে বেশ কিছু প্রবলেম আমরা দেখছিলাম, এবং মোস্টলি আমাদের কাছে প্রবলেম গুলো মোটামুটি
ইজি লাগছিল, তাই না? আজকে হচ্ছে আমরা বেশ কিছু প্রবলেম দেখব। সেটা হচ্ছে আমরা আগারওয়ালের বইয়ের, আর এস আগারওয়ালের যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটা আছে, ওখান থেকে কয়েকটা প্রবলেম নিয়েছি। গত মাসে নভেম্বর মাসে হচ্ছে পেট্রো বাংলার এক্সাম গেল। ওখানকার বেশ একটু টাফ ম্যাথ ছিল কয়েকটা, সেখান থেকে একটা দুইটা ম্যাথ নিয়েছি। আর জিম্যাট ক্লাব থেকে, ফোরাম থেকে বের করে দু একটা ম্যাথ নিয়েছি। তো এই প্রবলেমগুলো আমরা আজকে করবো। এগুলো খুব যে একটা কঠিন তা না, বেসিক্যালি বুঝতে পারলে সলিউশনটা জানার পরে সবই সহজ লাগে, বাট প্রবলেমটা দেখলে সেটা অনেক ইনিশিয়ালি শুরুতে ভীতিকর লাগে। তো 10টা 7 বেজে গেছে, আমরা প্রবলেম গুলো পড়া শুরু করি। তো আজকের আলোচনা এখানে বলার কিছু নাই, যেহেতু আমরা আলোচনার পার্টটা গতদিন করে ফেলছি। তো জাস্ট দুই একটা কথা বলে রাখি। সেটা হচ্ছে যখন কোনো একটা চলক একটা নির্দিষ্ট অংশ বৃদ্ধি পায়, লেটস সে আমি যদি বলি যে এক্স, এক্স হচ্ছে একটা চলক, এটা হচ্ছে 20% ইনক্রিজ করলো। সো এক্স যদি 20% ইনক্রিজ করে, তাহলে টোটাল ইনক্রিজড অ্যামাউন্ট কত? 0.2x, তাই না? তাহলে 20% ইনক্রিজ করার পরে এক্স এর বর্তমান অবস্থা কত? এক্স প্লাস ইনক্রিজড অ্যামাউন্ট, তাই তো? সো দিস গিভস আস 1.2x। সো যখনই আমরা কোনো একটা ভেরিয়েবলকে দেখব যেরকম নির্দিষ্ট সার্টেন পার্সেন্ট ইনক্রিজ করছে, আমরা সরাসরি এইভাবে লিখতে পারবো। এই পুরা প্রসেসটা আমাদের মাথার মধ্যে করার দরকার হবে না, তাহলে একটা স্টেপ আমরা একটু স্কিপ করতে পারবো এবং আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তো এখন থেকে আমি যদি বলি যে কোনো একটা ভেরিয়েবল 30% ইনক্রিজ করছে, ইট মিনস ওই ভেরিয়েবলটার বর্তমান অবস্থা হচ্ছে 1.3, লেটস সে এক্স। ঠিক আছে? একইভাবে আমরা ডিক্রিজের ক্ষেত্রে বলতে পারি যে কোনো একটা কিছু যদি 25% ডিক্রিজ করে, ইট মিনস সেটার কারেন্ট সিচুয়েশন হচ্ছে 0.75 এক্স। লেটস সে এক্স একটা চলক বা ভেরিয়েবল, সেটা 25% ডিক্রিজ করেছে, তাহলে তার বর্তমান অ্যামাউন্টটা কত আছে? সেটা হচ্ছে 0.75 এক্স। ঠিক আছে? তো এটা করলে ইনিশিয়ালি আমরা খুব দ্রুত আর কি আহ, একটু ক্যালকুলেশনে চিন্তা ভাবনা করতে পারি। আচ্ছা, তো আমরা সরাসরি প্রবলেমে ঢুকে যাই। এটা হচ্ছে আগারওয়াল স্যারের বইয়ের 100 নাম্বার প্রবলেমটা। বলা হচ্ছে যে ইফ এ বাকেট ইজ 80% ফুল, একটা বাকেট আছে, এটাকে বললাম সে 80% ফুল হয়তো, লাইক দিস, এটা হচ্ছে 80%, then it contains 2 liters more water than when it is 66, আহ আমরা একটা বাংলায় পড়ি যে 66 পূর্ণ 2/3 আর কি, তাই তো? ফুল। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য বাকেট? আচ্ছা, মানে হচ্ছে শুরুতে এটা ছিল ইফ এ বাকেট ইজ দেন ইট ইজ 20 লিটার মোর। আচ্ছা আচ্ছা, সো এটা 66.23% ফুল ইনিশিয়ালি ছিল, সেখান থেকে 2 লিটার অ্যাড করার পরে, এই 2 লিটার অ্যাড করার পরে সে 80%-এ পৌঁছালো। ঠিক আছে? তো সে ইনিশিয়ালি, এখানে মনে হয় ভাষাগত কোনো একটা ঝামেলা হয়েছে। আমি লিখতে ভুল করছি কিনা কি জানে। বলা হচ্ছে ইফ এ বাকেট ইজ 80% ফুল দেন ইট কন্টেইনস 2 লিটার্স মোর ওয়াটার। আচ্ছা আচ্ছা, না ঠিকই তো আছে, আমি পড়তে ভুল করছি। তো বলা হচ্ছে একটা বাকেট যখন 80% ফুল থাকে, তখন সে 66 পূর্ণ 2/3% ফুল থেকে 2 লিটার বেশি ওয়াটার কন্টেইন করে। সো আমার একটা বাকেটে যখন 66 পূর্ণ 2/3% ওয়াটার থাকে, এর সাথে যদি 2 লিটার অ্যাড যোগ করি, তাহলে সেই বাকেটটা আমার 80%-এ পৌঁছায় যায়। তাহলে দেখেন তো পার্সেন্ট কতটুকু ডিফারেন্সের জন্য 2 লিটার ডিফারেন্সটা হচ্ছে। সেটা হচ্ছে আমি যদি 80 থেকে 2/3 এটা বাদ দেই, তাহলে এটা হবে হচ্ছে পূর্ণ 1/3, তাই তো? আচ্ছা, এই বিয়োগটা কি আবার আপনাদের মানে ভেঙে করে দেখানোর প্রয়োজন আছে, বা আপনারা এভাবে দ্রুত একটু বিয়োগটা করতে পারেন? তো দেখেন এখানে আসলে, তাও আমি একটু বলে দিই আমি এখানে কিভাবে করছি।
প্রথমে হচ্ছে আমি 80 থেকে 67 বাদ দিছি, তো পাইছে 13। এখন এই যে 67, 67 থেকে আমি যদি, এটা তো বেসিক্যালি 66 এর 2/3 অংশ, মানে একের 2/3, তাহলে এখানে একের 1/3 অংশ হচ্ছে আমার নিতে হবে। সো এই সেই 1/3 অংশ নিয়ে নিয়েছি। তো এইভাবে আর কি আমরা দ্রুত একটু বিয়োগ টিয়োগ করতে পারবো। আচ্ছা, সো কই ছিলাম আমরা? আমরা বলছিলাম যে তাইলে এই যে 13 পূর্ণ 1/3, এই যে যে অংশটা, এইটা সমান সমান হচ্ছে 2 লিটার, তাই তো? তো এই পার্সেন্টেজ ডিফারেন্সের কারণে, এই পার্সেন্টেজ ডিফারেন্সের কারণে ওয়াটার ক্যাপাসিটি ডিফারেন্সটা হয় হচ্ছে 2 লিটার। তাহলে আমার 100%-এর কারণে কতটুকু হয় সেটা বের করলে আমার টোটাল ক্যাপাসিটি অফ দ্য বাকেট কিন্তু বের হয়ে যাবে। তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করার জন্য ইজিলি লিখি, এটা হয় হচ্ছে 3, 13, 39 আর 41/3%। তো এটা সমান সমান 2 লিটার। তো 1% সমান হচ্ছে 2/40/3। তো এটাকে একটু সহজ করে নিই, 2 × 3 হয়ে যায় বাই 40। আচ্ছা, 100% ইকুয়ালস টু 100 গুণ হয়ে যাবে। তো এটাকে আমি যদি একটু কাটাকাটি করি, তাহলে এখানে আসে 5, এখানে আসে 2, এই 2 আর এই 2 কাটে। তো এটা আসে 3×5 = 15। সো অ্যান্সার হচ্ছে 15 লিটার। অ্যান্সার বি, 15 লিটার। ঠিক আছে, এটাও বেশ খানিকটা সহজ প্রবলেম ছিল। আমি সবসময় চেষ্টা করি লেকচারের শুরুর দিকে একটু সহজ প্রবলেম দিয়ে শুরু করতে এবং ডিফিকাল্টি লেভেলটা আস্তে আস্তে বাড়াইতে, এতে ব্রেনটা ডিফিকাল্ট প্রবলেমের জন্য রেডি হইতে পারে। আমি শুরুতেই একটা অনেক জটিল প্রবলেম দেখালে একটু মানে জড়তাটা কাটাইতেও সময় লাগে। তো হোপফুলি আপনারা এটা বুঝছেন। আমি আবার একটু বলি যে কোনো একটা বাকেটে যখন 66.2, মানে 66.66, এটাকে যদি আমি দশমিকে বলি তাহলে এটা হয় 66.66%। তো এই অংশ থেকে 2 লিটার পানি যদি বেশি রাখি, এই 2 লিটার বেশি রাখার কারণে টোটাল বালতিটার মানে ভরে যায় হচ্ছে 80%। সো এখান থেকে এখানে শিফট করলো এই 2 লিটার ভরার কারণে। সো সেইটাকে আমি ইকুয়াল বানাইছি। তো সেখান থেকে আমি বললাম যে 13.33% বা 13 পূর্ণ 1/3 অংশ সমান 2 লিটার। তারপরে 100% সমান কত সেটা বের করে ফেলেছি। তো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, আপনারা সবাই একটু সাথে সাথে আমার সাথে সাথে প্রবলেম গুলো পড়বেন, কারণ এখানে যেহেতু গত ক্লাসে এই কথাটা বলছিলাম যে আমি তো আপনাদের কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। সো আপনাদের কার কোন জায়গায় অ্যাকচুয়ালি সমস্যা সেটা আমার পক্ষে কিন্তু বোঝাটা একটু টাফ। আজকের প্রবলেম গুলা আমি লেকচারে দেওয়ার সময় একটু খেয়াল করছি যেন প্রবলেম গুলো একটু বড় বড় হয়। নট নেসেসারি যে প্রবলেম গুলো কঠিন, বাট প্রবলেম গুলো একটু বড় বড়। দেখেন এটা কিন্তু 4টা লাইনে লেখা একটা প্রবলেম, সামনে এরকম 4-5 লাইনে লেখা প্রবলেম আছে যেন। মানে অনেক সময় কি প্রবলেম স্টেটমেন্টটা অনেক বড় বাট তার সলিউশনটা খুবই ইজি, বাট ওই প্রবলেম স্টেটমেন্টটা বড় দেখে আমরা ঘাবড়ে যাই, বা অনেকে আবার ওই যে পড়ে বুঝতে পারেন না। তো তাদের জন্য একটু প্রবলেম, বড় বড় প্রবলেমটা দেওয়া। তো আপনারাও একটু সাথে সাথে পড়বেন এবং আপনারা একটু চেষ্টা করবেন। আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু প্রবলেমটা পড়েন। এবং কেউ যদি পড়ে না বুঝে থাকেন যে ভাই আমি প্রবলেমটা অমুক জায়গায় বুঝছি না, আমাকে একটু বলবেন। যেমন কেউ কি আছেন যে এখানে পড়ে প্রবলেমটা বুঝতে পারেননি?
ওকে, সো আমি ধরে নিচ্ছি এখানে এমন কেউ নাই যারা প্রবলেমটা বুঝতে পারেননি, এরকম কেউ নাই। সো আমি এটার সলিউশনে যাই। বলা হচ্ছে যে এ কোম্পানি রিসিভস টু শিপমেন্টস। শিপমেন্ট মানে হচ্ছে ডেলিভারি নেওয়া আর কি, সহজ কথা বলতে পারি যে বিদেশ থেকে শিপমেন্ট আসছে। লেটস সে সে হয়তো ইম্পোর্ট করে, সে বল বেয়ারিং ইম্পোর্ট করে, ঠিক আছে। তো দুইটা শিপমেন্ট আসছে। লেটস সে এটা একটা শিপমেন্ট, এটা একটা ডেলিভারি। ওই যে আমরা ইয়ে দেখছি না, কার্গো যেই কন্টেইনার গুলা, লেটস সে এটা ওই কার্গো কন্টেইনার, এটা আর একটা কার্গো কন্টেইনার। সো এই দুইটা শিপমেন্টে বল বেয়ারিং আসছে। বলা হচ্ছে ইন দা ফার্স্ট শিপমেন্ট, এটাকে আমরা 1 নাম্বার শিপমেন্ট বলি, এটাকে 2 নাম্বার শিপমেন্ট বলি। ইন দা ফার্স্ট শিপমেন্ট 1% অফ দ্য বল বেয়ারিংস ওয়ার ডিফেক্টিভ। তাহলে আমরা ধরে নিই যে ফার্স্ট শিপমেন্টে এক্স অ্যামাউন্ট অফ বল বিয়ারিং আসছে, ঠিক আছে। তাহলে এক্স অ্যামাউন্ট অফ বল বিয়ারিং আসলে তা 1% ছিল ডিফেক্টিভ। তাহলে 1% ডিফেক্টিভ এর অর্থ হচ্ছে 0.01 এক্স। এই কয়টা বল বিয়ারিং হচ্ছে ডিফেক্টিভ আছে। আমরা যখন পার্সেন্টের এর প্রবলেম গুলো সলভ করব, দুইটা অ্যাপ্রোচ খুবই আমাদের জন্য হেল্পফুল। একটা হচ্ছে যখনই পার্সেন্ট থাকবে সেটাকে কোনোভাবে নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে যাওয়া। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে অঙ্কটাকে শুরুতেই একটা নির্দিষ্ট সংখ্যক ধরে নেওয়া, সেখান থেকে আমি পার্সেন্টটাকে আস্তে আস্তে মানে কি করব, ভেঙে ভেঙে ইউজ করব। তো এই দুইটা অ্যাপ্রোচই দেখি সামনে আমাদের আসে কিনা। এখানে প্রথমটা আসছে যে আমরা যখনই একটা পার্সেন্ট থাকবে, এখানে 1% অফ দ্য বল বিয়ারিংস ছিল, আমি সেই 1% অফ দ্য বল বিয়ারিংস কে এখন বলতে পারবো যে 0.01 এক্স অ্যামাউন্ট অফ বল বিয়ারিংস। সো আমি পার্সেন্টটাকে সংখ্যায় পরিণত করলাম, ঠিক আছে। এই জিনিসটা অনেক সময় হেল্প করে। সো এই পর্যন্ত আমাদের পড়া হলো। পরের লাইনে আগাই। ইন দ্য সেকেন্ড শিপমেন্ট, 2 নাম্বার শিপমেন্টে, উইচ ওয়াজ টুয়াইস অ্যাজ লার্জ অ্যাজ দ্য ফার্স্ট। সি, তাহলে সেকেন্ড শিপমেন্টে কি পরিমাণ বল বিয়ারিং আসছে? প্রথমটার দ্বিগুণ আসছে, তাই তো? এটাই তো বলা হয়েছে। সো প্রথম শিপমেন্টে বল বিয়ারিং আসছিল এক্স, তাহলে সেকেন্ড শিপমেন্টে বল বিয়ারিং আসছে টুয়াইস এক্স, ঠিক আছে। সেকেন্ড শিপমেন্টে ডিফেক্টিভ কয়টা পাওয়া গেছে? 4.5% অফ দ্য বল বিয়ারিংস আর ডিফেক্টিভ। তাহলে 4.5% of 2x will give you 9% of x, that gives you 0.09 x। তাহলে 2 নাম্বার শিপমেন্টে ডিফেক্টিভ বল বিয়ারিং এর সংখ্যা কত? 0.09 এক্স। আচ্ছা, সো আমরা 1 নাম্বার শিপমেন্টে ডিফেক্টিভ বল বিয়ারিংস এর সংখ্যা বের করে ফেলছি। 2 নাম্বার শিপমেন্টে ডিফেক্টিভ অ্যামাউন্ট অফ ডিফেক্টিভ বল বিয়ারিংস বের করে ফেলছি। আগাই দেখি পরে কি বলছে। If the company received a total of 100 defective ball bearings, তাহলে কোম্পানি দুইটা শিপমেন্ট মিলিয়ে টোটাল 100 ডিফেক্টিভ বল বিয়ারিং পাইছে। তাহলে দেখেন তো, আমি যদি এখন একটা সমীকরণ দাঁড় করাইতে চাই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে এরকম লিখতে পারি না, 0.01 এক্স প্লাস 0.09 এক্স ইকুয়ালস টু 100। আমি যদি বলি অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমরা এই যে ইসে এরকম লিখি না, আর যখন রিটেন প্রবলেম সলভ করি তখন আমরা এইভাবে লিখি না। আচ্ছা, সো এখান থেকে আমরা এক্স এর মান বের করলে আমাদের ফার্স্ট শিপমেন্টে কি পরিমাণ বল বিয়ারিংস এসেছিল সেটা বের হয়ে যাবে। সো 0.09 এর সাথে 0.01 যোগ করলে 0.1 এক্স হয়। সো 100/0.1। আচ্ছা, আপনারা এরকম দশমিকের মানে ভাগ গুণ এগুলা করতে পারেন? আমরা ছোটবেলায় এগুলা কিভাবে করতাম দেখেন, আমি সব সময় চেষ্টা করি ওই যে 3 4 5-এ আমরা যে বেসিক্স গুলা শিখছি ওইগুলা অ্যাপ্লাই করার, ঠিক আছে। আপনাদের মনে আছে কিনা আমি জানিও না আপনারা কিভাবে শিখছেন। আমাকে ছোটবেলায় এইভাবে শেখানো হয়েছিল যে দশমিকের এই কাজগুলোর জন্য আমরা করব কি, এই যে একটা দশমিক আছে না, এই যে হরে বা ডিনোমিনেটরে যেই দশমিকটা আছে তার জন্য একটা ওয়ান দিতে হয়, আর দশমিকের পরে যে কয়টা ডিজিট থাকে সেই কয়টা জিরো দিতে হয়। এখানে দশমিকের পরে এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে। তো এখানে তাহলে আমি একের পরে একটা শূন্য দেব, দিলে এই পুরা জিনিসটা, দশমিকটা ক্যান্সেল আউট হয়ে গেল। তো নিচে এইভাবে দশমিক সংখ্যাকে আমি সাধারণ সংখ্যায় রূপান্তর করে ফেলতে পারি।
ঠিক আছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একেবারে কোর বেসিক জায়গাটা থেকে যে কোনো প্রবলেমটাকে হিট করার বা যে কোনো বিষয়কে টাচ করার, তাইলে আপনার ওখান থেকে ভুল যাওয়ার সম্ভাবনা কমে যায়। তো আপনার অ্যান্সার হচ্ছে 1000। সো প্রথম শিপমেন্টে 1000 বল বিয়ারিং আসছিল। সো অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, তো আমরা সামনের দিকে আগাই। এটাও একটু সবাই পড়েন। আমি একটু 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটু পড়েন। আচ্ছা, সো প্রবলেম বুঝতে পারেননি এমন কেউ আছেন? যে প্রবলেমটা পড়ে কোনো জায়গায় সমস্যা হয়েছে, এটা খুব একটা কঠিন, মানে পড়তে অন্তত কঠিন লাগছে না। মানে লাগার কথা নয়, it is- আমার কাছে লাগছে না। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইস। লাগার উচিত না, ইজি। The weight of an empty bucket is 20% of the weight of the bucket when filled with some liquid. So let's say লিকুইডটাকে আমি এল বলি আর বাকেটটাকে আমি বি বলি। সো এই লিকুইড প্লাস বাকেটের 25% হচ্ছে আমার শুধু এমটি বাকেটের ওয়েট, তাই তো? তো এখান থেকে আমি আহ বাকেট আর লিড একটা রিলেশন বের করব। সো 25% of L প্লাস 25% of B। সো এটাকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি, B মাইনাস 25% of B gives us 25% of L. So 25%, 75% of bucket equals to 25% of L. সো আমি যদি বাকেট আর লিকুইড এর রেশিও বের করতে চাই, তাহলে কি হবে বলেন তো? 75, দিস গিভস আস 13। তাইলে বাকেট আর লিকুইডের রেশিও হচ্ছে 1:3 বা 1/3। এর মানে হচ্ছে বাকেটের ওয়েটটা যদি এক্স হয়, তাহলে লিকুইডের ওয়েট হবে 3x। ঠিক আছে? বাকেটের ওয়েটটা যদি এক্স হয়, লিকুইডের ওয়েটটা হবে 3x। তাহলে এদের টোটাল ওয়েটটা কত হবে? আসলে এই কাজটা করা লাগে না, এটা প্রবলেম দেখেই বোঝা যায়। ঠিক আছে, একটা বাকেট যখন লিকুইড সহ আছে, তখন সেটাকে আমি আহ বলছি বাকেটের ওজনটা হচ্ছে বাকেট প্লাস লিকুইডের 25%। তাহলে বাকেটটাই তো অ্যাকচুয়ালি 25% আর লিকুইডটা 75%। এটা তো মানে কাইন্ড অফ কমন সেন্স। তো ওখান থেকেও বলা যায়, বাট স্টিল করে দেখালাম আর কি। আচ্ছা, সো তাহলে আমার টোটাল এখন ওয়েটটা কত? টোটাল ওয়েট হচ্ছে এক্স প্লাস 3x, দ্যাট মিনস 4x। এটা হচ্ছে টোটাল ওয়েট, মানে বাকেট প্লাস লিকুইডের ওয়েট। ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু লিখে রাখি। বাকেট হচ্ছে আমি ধরেছি এক্স, আর লিকুইড ধরেছি আমি 3x। আগাই। সাম অফ দ্য লিকুইড হ্যাজ বিন রিমুভড। এখান থেকে কিছু পরিমাণ লিকুইডকে আমি সরিয়ে ফেলেছি। এখান থেকে কিছু পরিমাণ লিকুইডকে আমি সরিয়ে ফেলেছি। ওকে। সো বলা হচ্ছে কিছু পরিমাণ লিকুইড সরিয়ে ফেললে বাকেট প্লাস লিকুইডের যে ওজনটা আছে সেই ওজনটা কমে যাবে, মানে এই 4x টা আর 4x থাকবে না, তাই তো? এই 4x টা কমে যাবে। আচ্ছা, সো বলছে দেন দ্য বাকেট অ্যালং উইথ দ্য রিমেইনিং লিকুইড, দ্যাট ইজ 4x, ওয়েটেড 3/5। 3/5 মানে কি? 3/5 মানে হচ্ছে 3/5 অফ দ্য অরিজিনাল ওয়েট। অরিজিনাল ওয়েট কত ছিল? অরিজিনাল ওয়েট ছিল 4x। সো বাকেটটার ওয়েট মানে কিছু পরিমাণ লিকুইড রিমুভ করার ফলে
আমার বর্তমানে যে ওয়েটটা দাঁড়ালো সেই ওয়েটটা কত, সেই ওয়েটটা হচ্ছে, ও সরি, সেই ওয়েটটা হচ্ছে এই 4x এর 3/5 অংশ। তাহলে এটা হচ্ছে আমার লিকুইড রিমুভ করার পর, আফটার দ্য রিমুভাল অফ আফটার দ্য রিমুভাল অফ দ্য লিকুইড, টোটাল ওয়েট। আমি বারবার বলি যে আসলে রিটেন ম্যাথের জন্য কিন্তু আলাদা কিছু নাই, এটা আমার কাছে মনে হয়। বাট আপনাদের কাছে অনেকেই মনে করেন যে রিটেনের জন্য আলাদা প্রস্তুতি দরকার আছে। এই সেম প্রবলেমটা দেখেন তো, এটা কি রিটেনের মতো আসা একটা প্রবলেম না? সেই প্রবলেমটাই যদি রিটেনে আসে তখন আপনি কি করবেন? আমরা এখানে এই যে কথাটা লিখলাম, আফটার দ্য রিমুভাল অফ লিকুইড টোটাল ওয়েট ইকুয়ালস টু 4x × 3/5। আমরা যখন প্রিলিতে প্রবলেম সলভ করি বা নিজেরা করি তখন এটা শর্টে করি, একটু রাফ মতো করি। বাট এই জিনিসটাই সাজাই গোছাই লিখলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা, সো আফটার দ্য রিমুভাল অফ দ্য লিকুইড টোটাল ওয়েট হলো 4x × 3/5। সো এটাকে আমি যদি একটু গুণ করি তাহলে আসে 12x/5। আচ্ছা, এখন আমি তো লিকুইডের কিছু অ্যামাউন্টটাকে কমিয়েছিলাম। এখানে তো আমার বাকেটের যে ওয়েটটা ছিল সেখানে তো কোনো চেঞ্জ আসে না, রাইট? সো এই যে অ্যামাউন্টটা, এখান থেকে আমি বাকেটের যে অ্যামাউন্টটা ছিল সেটাকে বাদ দিই। দিলে আমার কি হবে? দিলে আমি রিডিউসড লিকুইডের অ্যামাউন্টটা পাবো। সো আমি যদি রিডিউসড অ্যামাউন্ট অফ লিকুইড এটা লিখি, তাহলে এটা হবে হচ্ছে এই 12x/5 থেকে আমি যদি এক্সটা বাদ দেই, মানে বাকেটের ওয়েটটা বাদ দেই, তাহলে আমি পাবো রিডিউসড অ্যামাউন্ট অফ লিকুইড। সো বাদ দেন, এখানে 5 লিখলাম, 12x আর এখানে 5x, তো দিস গিভস আস 7x/5। সো এইটা কি? এইটা কিন্তু হচ্ছে আমার লিকুইড রিমুভ করার পরে কি পরিমাণ লিকুইড আছে সেটা। আচ্ছা, তো এখন লিকুইড রিমুভ করার আগে আমার লিকুইডের পরিমাণ কত ছিল? 3x। লিকুইড রিমুভ করার পরে লিকুইডের পরিমাণটা কত? 7x/5। তাহলে আমার লিকুইড কতটুকু সরানো হয়েছে? আমার লিকুইড কতটুকু সরানো হয়েছে দেখেন, আমি কিন্তু এখনো কতটুকু লিকুইড সরানো হয়েছে সেটা বের করিনি। এটা কিন্তু লিকুইড সরানোর পরে যেই অ্যামাউন্টটাতে এখন আছে সেটা বের করছি, আমি কিন্তু ডিফারেন্সটা বের করিনি। সো ডিফারেন্সটা বের করতে গেলে 3x থেকে এই অ্যামাউন্টটা বাদ দিব। সো লেখা যায় হচ্ছে ডিফারেন্স, ও আবার লেখা যায় দ্য অ্যামাউন্ট অফ লিকুইড রিমুভড, যেভাবে লিখেন না কেন। এটা হবে হচ্ছে আমি 3x থেকে 7x - 5 বাদ দিব। তো এখানে আসে হচ্ছে 15x - 7x/5। আচ্ছা, ভুল লিখলাম, 8 লিখে ফেলেছি। যে 5 হবে, তো এটা হচ্ছে 8x/5। তাহলে এইটা হচ্ছে আমার কি পরিমাণ লিকুইড রিমুভ করলাম। আমার প্রশ্নে বলেছে হোয়াট পার্সেন্ট অফ দ্য লিকুইড হ্যাজ বিন রিমুভড, কি পরিমাণ লিকুইড পার্সেন্টেজ অ্যামাউন্টে বের করতে হবে। সো দেখেন তো, ইনিশিয়ালি এখন আমার ছিল 3x আর রিমুভ করছি 8x/5। তাহলে বেসিক্যালি এই 8x/5 ইজ হোয়াট পার্সেন্ট অফ 3x। এইটা বের করলে আমার প্রবলেমটা সলিউশন হয়ে যায় না? সো আমরা এখন সেটাই করব। সেটা কিভাবে করে? সেটা করার জন্য আমি জাস্ট 8x/5 কে 3x দিয়ে ভাগ করে দিব, এবং যে ফ্র্যাকশনটা পাবো সেটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করলেই হয়ে যাচ্ছে। তো এটাকে ক্যালকুলেট করার জন্য 5 থাকে, গুণ দিয়ে 1/3x দিব, এক্স আর এক্স কাটে। সো এখানে আসে হচ্ছে 8/15। এখন এই 8/15 কে আপনি পার্সেন্টেজে নিয়ে যান, তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে। সো 8/15 কে পার্সেন্টেজে নিয়ে যায় কিভাবে?
সাধারণ ভগ্নাংশ থেকে শতকরা ভগ্নাংশে নিয়ে যাওয়ার সিস্টেমটা হচ্ছে 100 ইন্টু 100% দিয়ে গুণ দেওয়া, তাই তো? ভুল লিখলাম। 100 ইন্টু 1/100 দিয়ে গুণ দেওয়া। 1/100 মানেই পার্সেন্ট। সো এটা হচ্ছে 5 দিয়ে কাটবো, 3 আসে। এটা হচ্ছে 20। সো দিস গিভস আস 160/3%। এখন 160/3% হচ্ছে 3 দিয়ে আমি যদি 50-কে গুণ করি তাহলে 150 হয়। তাহলে 53.33 বা 53.1/3। এইটা হচ্ছে এর অ্যান্সার। এই যে, এই প্রবলেমটা কি বুঝছেন আপনারা? এখানে ক্যালকুলেশনটা একটু হিজিবিজি হয়ে গেছে, বাট প্রবলেমটা একটু ঠিকঠাক বুঝছেন কিনা? অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, আপনারা আমাকে ভাই একটা কথা বলেন। ক্যালকুলেশনটা, হ্যাঁ, ক্যালকুলেশনটা কিভা? ভাই ক্যালকুলেশনটা আরেকবার একটু বলবেন, জাস্ট বললেই হবে যে কেউ থেকে কই হয়েছে এই যে ভাই। যে একটু এখান থেকে শুরু করব না কোন জায়গা থেকে শুরু করব বলেন? এই যে 12x5 থেকে -x এখান থেকে। 12x5 থেকে, আচ্ছা বলছি। বলছি, আপনারা একটু আমাকে এটা বলেন, ধরেন আপনারা যারা একটু ক্লাস করছেন, আমি যে ধরনের প্রবলেম দেখাচ্ছি আপনাদের কারোর কাছে কি মনে হচ্ছে যে এটা কি দেখাচ্ছে, এ তো কখনোই আসবে না, মানে এগুলো কি খুবই সহজ নাকি খুবই কঠিন? আপনার কি মনে হচ্ছে যে না, এরকম একটা প্রবলেম এটা পরীক্ষায় আসতে পারে? আপনারা যারা একটু পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন কয়েকটা চাকরি বাকরি, এরকম কি কেউ আছেন? ভাই আমি লাস্ট বার এমবিএ পরীক্ষা দিয়েছিলাম আইবিএ তে, আচ্ছা, আপনি মানে লাস্ট টাইম রিসেন্টলি মানে, যেটা আছে। আচ্ছা রিসেন্টলি জি যেটা ভাই। হয়েছে 60, মানে আজকে যেটার ভাইবা ছিল 67 জি ভাই। তিনটের, তাই তো? আচ্ছা আচ্ছা। জি ভাই। সো ডু আই ডেয়ার টু আস্ক দ্য রেজাল্ট ভাই? না, আমার হয়নি আসলে। আচ্ছা আচ্ছা, ব্যাপার না, নেক্সট টাইম ট্রাই করবেন 68-এ। জি ভাইয়া, ওই জন্য আবার শুরু করলাম। আচ্ছা, নাইস, হ্যাঁ, ওকে। উইশিং ইউ দা বেস্ট অফ ইউর লাক। অ্যাকচুয়ালি এমবিএ এডমিশনের বিষয়টা একটু আমার কাছে ব্যক্তিগতভাবে আলাদা মনে হয়, হ্যাঁ। ইনফ্যাক্ট আইবিএ যখন তার অ্যাডমিশনের কোশ্চেন করে, আর এই সেম আইবিএ যখন চাকরি পরীক্ষার কোশ্চেন করে, আমার মনে হয় দুইটার অ্যাপ্রোচটা ডিফারেন্ট থাকে। এটা আমার ব্যক্তিগত একটা চিন্তা। আমি মনে করি আইবিএ যখন চাকরির পরীক্ষার কোশ্চেন করে তখন ওই কোশ্চেন গুলা খুবই, মানে, ক্যালকুলেশন ওরিয়েন্টেড। দেখেন এই যে প্রবলেমটা আমরা করলাম, এখানে কিন্তু ক্যালকুলেশন কিন্তু অনেক একটা বিগ একটা রোল প্লে করে। কিন্তু আইবিএ যখন তার অ্যাডমিশন টেস্টের কোশ্চেন করে, ওখানে দেখবেন ক্যালকুলেশন আপনাকে খুব বেশি ঝামেলা করে না, ক্যালকুলেশন সহজ হয়। কিন্তু ওখানে জিনিসটা ধরতে পারাটা হচ্ছে টাফ হয়। এটা আমার মনে হয়। অনেক সময় দেখা যায় এত সহজ একটা জিনিস দিয়ে রাখছে, কিন্তু এটা ধরা যায় না। হয়তো জাস্ট একটা জিনিস যোগ করে আর একটা বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে। বাট এই কাজ কখনো চাকরির পরীক্ষায় হয় না। আচ্ছা, সো একজন ভাইয়া বললেন হচ্ছে এই যে 12x - x থেকে একটু বলতে হবে। আচ্ছা, সো 12x/5 ছিল হচ্ছে আমার লিকুইডটা রিমুভ করার পরে পুরা সিস্টেমের যেই ওয়েট, সেটা মানে ওর মধ্যে বাকেটের ওয়েটও ছিল, এবং রিমুভ করার পরে যে পরিমাণ লিকুইড আসছিল। আমরা যদি এর একটা ছবি দেখি, let's say এটা একটা বাকেট। ইনিশিয়ালি হচ্ছে তার এই পরিমাণ ওয়াটার ছিল, পরে আমি রিডিউস করে এইখানে নিয়ে গেলাম। সো আমি এই যে 12x/5 এটা যেটা লিখলাম, সেটা কিন্তু এই যে রিডিউসড অ্যামাউন্ট অফ ওয়াটার প্লাস এই যে বাকেটের যেই ওয়েটটা, সেটা এটা হচ্ছে 12x/5। এখন আমি ওর লিকুইডটা রিমুভ করছি, তাতে তোমার বাকেটের ওয়েটের কোনো চেঞ্জ হয় নাই। হয়েছে কি? তো বাকেটের ওয়েটটা ছিল এক্স। তাহলে আমি এখান থেকে যদি এক্সটা বাদ দিই, তাহলে আমি এই যে রিডিউসড অ্যামাউন্ট অফ ওয়াটারটা বের করতে পারি, যেটা আমার এখানে যে রেড লাইন দিয়ে আমি মার্ক করছি, সেই অ্যামাউন্টটা কত? এই যে 12x/5 থেকে আমি যখন এক্সটা বাদ দিলাম, তখন পেলাম হচ্ছে এই যে 7x/5। এইটা হচ্ছে আমার এই রিডিউসড অ্যামাউন্ট অফ ওয়াটার। ঠিক আছে। এখন আমার ইনিশিয়ালি এই যে ব্লু ডটেড লাইন, যেটা ইনিশিয়ালি তো আমার লিকুইড ছিল এতটুকু, এবং আমার হাতে সেটা ছিল কত, সেটা আমি 3x ধরছিলাম, তাই না? এবং এখন দেখছি যে আমার রিডিউস হয়ে যাওয়ার পরে আমার লিকুইড আছে 7x/5।
তাহলে আমাকে একটু বলেন তো, আমি যদি এই অংশটা বের করতে চাই, এই অংশটা যদি আমি বের করতে চাই, এই যে ইয়েলো পোর্শনটা, তাহলে কি করব? তাহলে 3x থেকে 7x/5 বিয়োগ করে দিব না? তাহলে আমি ডিফারেন্সটুকু পেয়ে যাব, মানে যে পরিমাণ ওয়াটারটুকু আমি রিমুভ করলাম সেই অ্যামাউন্টটা পেয়ে যাব। তো সেটাই করছি, 3x থেকে 7x/5 বিয়োগ করছি। সো এটা আমাকে 8x/5 একটা অ্যামাউন্ট দিয়েছে। ওকে। সো এখন এই যে 8x/5 অ্যামাউন্টটা, এটাই তো হচ্ছে আমার যে পরিমাণ লিকুইড আমি রিমুভ করছি। সো এটাকেই আমাকে পার্সেন্টেজে বলতে হবে যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য লিকুইড হ্যাজ বিন রিমুভ। সো এটা 3x এর কত পার্সেন্ট সেটা। এখন প্রশ্নটা এসে কোন জায়গায় দাঁড়াইছে জানেন? আমরা করছি না, ধরেন লেটস আমি যদি আপনাদের একটা প্রবলেম দেই যে 5, দা নাম্বার 5 ইজ হোয়াট পার্সেন্ট অফ 15, আপনারা কি করতেন? 5/15 লিখতেন, সেটাকে 100% করতেন, তাই না? তাই করছি। যে এখন আমার প্রবলেমটা এসে দাঁড়িয়েছে যে 8x/5 ইজ হোয়াট পার্সেন্ট অফ 3x। তো আমরা কি করছি, আমরা 8x/5 কে 3x দিয়ে ভাগ করছি এবং সেটাকে আমরা 100% দিয়ে গুণ করছি। এখন এই ক্যালকুলেশনটা ভাই আপনি যে যেভাবে করেন, ঠিক আছে। আমি হয়তো একটু করতে যে বেশি ম্যাথমেটিক্যাল ওয়েতে আগাইতে যে পেঁচাই ফেলছি, বাট আপনি চাইলে এটা অনেক সহজভাবে করতে পারেন, সমস্যা নেই। ইটস আপ টু ইউ। আমার মনে হয় আমার এই কোর্সে, আমি যখন কোর্সটা মার্কেটিং করছিলাম বা কথাবার্তা এই কোর্সের বিষয়ে কথাবার্তা বলছিলাম, সো এখানে একেবারেই ক্যালকুলেশন করতে পারবেন না, একেবারে জিরো থেকে বলা হবে এই জিনিস, এরকম কেউ হয়তো থাকার কথা না। কারণ যারা এরকম বলছে যে ভাই আমার একেবারে বেসিক দুর্বল, তাদেরকে আমি সবসময় মানা করছি যে তাইলে আপনার এটা আপনার জন্য সুইটেবল হবে না। ঠিক আছে, এখন বুঝছেন ভাইয়া ক্যালকুলেশনটা? জি ভাইয়া। ওকে, ওকে। তো আমরা সামনে আগাই। দেখেন এখানে অনেক বড় একটা প্রবলেম দিছি। এই প্রবলেমটা আমি যখন আপনাদের জন্য এই করলাম, তখন আমারও শুরুতে মনে হচ্ছিল না জানি কি দিয়ে কি হবে, বাট খুবই চমৎকার এবং ইজি একটা প্রবলেম। আপনারা একটু পড়েন, 30 সেকেন্ড সময় নিয়ে আপনারা একটু পড়েন। আচ্ছা, বলা হচ্ছে যে ইন এ ফ্যাক্টরি প্রডিউসিং পার্টস ফর অ্যান অটোমোবাইল, মানে অটোমোবাইল বলতে আর কি গাড়ি টাড়ি এগুলা মিন করে, হ্যাঁ। সো একটা ফ্যাক্টরিতে আছে যেখানে লেটস আমরা ধরে নিই মোটর বাইক প্রডিউস করে, মোটর বাইকের যে পার্টস গুলো আছে ওই পার্টস গুলা প্রডিউস করে, ঠিক আছে। The parts manufactured on the shop floor are required to go through 3 quality checks, মানে তিনটা স্টেজে তাদের কোয়ালিটি চেক করা হয়। Let's say আমরা এটাকে বলি স্টেজ 1, এটাকে বলি স্টেজ 2, এটাকে বলি স্টেজ 3। Each conducted after a specific part of the processing on the raw material is completed, মানে র ম্যাটেরিয়াল এর কত অংশ প্রসেস করা হয়েছে সেটার উপরে বেস করে আমার এই কোয়ালিটি চেকসটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, বলা হচ্ছে অনলি পার্টস দ্যাট আর নট রিজেক্টেড at one stage are put through the subsequent stages of production and testing। মানে ধরেন আমি 100টা ইউনিটকে প্রথম স্টেজে টেস্ট করছি, তো আমার এই টেস্টে ধরেন 20টা ফেল করছে। তো এই 20টাকে আমি একেবারে বাদ দিয়ে দেবো। তো এখান থেকে বের হবে মাত্র 80টা। এবার এই 2 নাম্বার স্টেজে আমি এই 80টাকেই টেস্ট করব। কারণ এই ধরেন 2 নাম্বার যেই কোয়ালিটি চেকটা দিয়েছি সেখানে আরো ধরেন 10টা ফেল করছে।
তো এই 10টাকে আমি আর নিব না, তো তাইলে এখান থেকে বের হলো 70টা। এই 70টাকে আমি 3 নাম্বার কোয়ালিটি চেকের মধ্য দিয়ে নিয়ে যাব। ঠিক আছে। So বলছে if the average rejection rate at these testing machines during a month are 10%, 5%, 2% respectively, what is the effective rejection rate for the whole plant? ওকে। সো বলা হচ্ছে কোনো একটা মাসে 30 দিনের ডেটা নেওয়া হয়েছে, এবং 30 দিনের ডেটা নিয়ে দেখা গেছে যে 1 নাম্বার কোয়ালিটি চেকে যেই পরিমাণ রিজেকশন হয় সেটার এভারেজ রেটটা হচ্ছে 10%। মানে হচ্ছে অন এভারেজ 100টা, লেটস সে এনি কাইন্ড অফ পার্টস, আপনি 1 নাম্বার কোয়ালিটি চেকের মধ্যে দিয়ে গেলে 10% রিজেক্টেড হয়ে যায় অন এভারেজ, তাহলে 90টা আপনার পাস করে। ঠিক আছে। সো এটা 2 নাম্বার কোয়ালিটি চেকের জন্য এই অ্যামাউন্ট হচ্ছে 5%, 3 নাম্বারের জন্য 2%। তাহলে ইফেক্টিভ রিজেকশন রেটটা কত, মানে ফাইনালি আমার টোটাল এই 3টা স্টেজ পার করার পরে টোটাল আমার কি পরিমাণ রিজেক্ট হয় সেটা বের করতে হবে। দিস ইজ আ প্রবলেম অফ সাকসেসিভ পার্সেন্টেজ, বাট আমরা ওইভাবে করব না। ঠিক আছে, আমরা একেবারে পিওর মেথড ফলো করে মানে ভেঙে ভেঙে করতে করতে থাকবো বেসিক থেকে। তো প্রথম আমরা বললাম যে প্রথম যে কোয়ালিটি চেক এক্সামটা আছে সেখানে 10% রিজেক্ট হয়, তাহলে আমি প্রথমে ধরে নিই যে আমার টোটাল 100টা পার্টস আমি প্রডিউস করতেছি। তো 100টা পার্টের মধ্যে 10% রিজেক্ট হলে 90% বা 90টা আপনার এখানে আহ, কি করবে, পাস করবে, বা এই 90টা হচ্ছে সামনের দিকে আগায় যাবে। এখন পরের এই যে 2 নাম্বারে যে 5% হচ্ছে রিজেক্টেড হয়, তাহলে 90-এর 5% রিজেক্টেড হয়ে যাবে। তো 90-এর 5% কত হয়, 90-এর 5% রিজেক্টেড হয়ে গেল। তো এটাকে আমি যদি একটু কাটাকাটি করি, তাহলে যেটা হয় এখানে আসে 10, এখানে আসে 9, সেখানে 90 কেন, 9 হবে, এখানে আসে 9, 5 একে 5, 5 2 × 10, তো দিস গিভস আস 4.5। তো আমার 4.5 অ্যামাউন্ট হচ্ছে রিজেক্টেড হয়ে যায়। তাহলে এই গেট দিয়ে বা এই এক্সাম দিয়ে, 2 নাম্বার কোয়ালিটি চেক এক্সাম দিয়ে আমার বের হবে বা সাকসেসফুলি রিজেক্ট না হয়ে যাবে কয়টা, 90 - 4.5টা, কারণ এটা হচ্ছে রিজেক্ট হয় আর এইটা হচ্ছে আমার পরীক্ষায় অংশগ্রহণ করছিল। তাহলে আমার আসে কত, আসে হচ্ছে 85.5, রাইট? আমি কি ঠিক করছি? 86, হ্যাঁ ঠিক আছে। তো আমার এখানে 85.5 এই কয়টা পার্টস 3 নাম্বার কোয়ালিটি চেকের মধ্যে দিয়ে যাবে। এখন 3 নাম্বার কোয়ালিটি চেকে রিজেকশন রেটটা কত, 2%। তাহলে 3 নাম্বার কোয়ালিটি চেকে 2% রিজেক্ট হবে। তাহলে 3 নাম্বার কোয়ালিটি চেকে 2% রিজেক্ট হবে, কত এর 2% রিজেক্ট হবে, 85.5 ইন্টু 2%, এইটা রিজেক্ট হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই ক্যালকুলেশনটা করব কিভাবে, এই ক্যালকুলেশনটা কিভাবে করা যায়, ইন্টু 2/100। তো আগে এটাকে 2 দিয়ে গুণ করে দিই, দেখি কি হয়। সেটা হচ্ছে 5 2 × 10, শূন্য, হাতে 1, 5 2 × 10 11, 1 হাতে 1, 8 2 × 16 আর 1 17। আচ্ছা, সো এটা হয় এরকম, এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, সো আসবে 1.71। সো আমার 3 নাম্বার কোয়ালিটি চেকে 1.71 অ্যামাউন্ট রিজেক্ট হয়ে যায়। তাহলে 3 নাম্বার কোয়ালিটি চেকের পরে কি পরিমাণ অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে এই 85.5 থেকে 1.71 বাদ দিলে যেটা, সেটা তাহলে বাদ দিই। সো 85.5 মাইনাস 1.71, এটাকে যদি বিয়োগ করি, সো দিস উড গিভ আস, 10-এর থেকে 1 বাদ দিলে থাকে 9, হাতে 1 8, 15 থেকে 8 বাদ দিলে থাকে 7, হাতে 1, তাহলে 2, 5 থেকে 2 বাদ দিলে 3,
8 বসে গেল। সো 83.79। তাহলে আমার 3 নাম্বার কোয়ালিটি চেকের পরে কয়টা পার্টস, তিনটা এই কোয়ালিটি চেকই পার করতেছে, দ্যাট ইজ 83.79 অ্যামাউন্ট, তাই তো, 79 সংখ্যক। তাহলে আমার টোটাল রিজেকশন ইনিশিয়ালি শুরু করছিলাম কত, 100 দিয়ে না? আর এখন আছে এইটা, তাহলে রিজেক্টেড হয়েছে কত, এই দুইটার বিয়োগফল না? তো এই দুইটা বিয়োগ করেন, এটার বিয়োগফল হবে হচ্ছে 16.21। ঠিক আছে। আচ্ছা, 100 থেকে 83.79 এটা একবারে কিভাবে বিয়োগ দিলাম? তো আমি যেটা করলাম, প্রথমে 100 থেকে 84 বিয়োগ করছি, 16 হইছে। এখন 84 থেকে ওই যে ওই মাঝে 84 আর 83-র ভিতরে যে এক ছিল, ওই এক থেকে 0.79 বাদ দিয়েছি। সো এটা আমাকে 0.21 দিয়েছে, ওই দুইটাকে যোগ করে দিয়েছি। এগুলো হচ্ছে জাস্ট ওই দ্রুত ক্যালকুলেশন করার কিছু টেকনিক আর কি। সো এটা হচ্ছে 16.21% ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছে ইফেক্টিভ রিজেকশন রেট, মানে টোটাল এই তিনটা ধাপে রিজেকশন হওয়ার পরে মোট কি পরিমাণ রিজেকশন হচ্ছে। ঠিক আছে, কি পরিমাণ ইফেক্টিভ রিজেকশন রেট হচ্ছে সেটা। এটা চাইলে আরেক ভাবে করা যেত, সেটা হচ্ছে আপনি যদি এটা করতেন, লেটস সে, এখানে তো মুছা, আচ্ছা, এই সাকসেসিভ পার্সেন্টেজের আপনি প্রথম ধাপে হচ্ছে 10% রিজেক্ট করতেছেন, তাহলে আপনার প্রথম ধাপে থাকবে হচ্ছে 90%। সো আপনি 90%, আপনি 100 ধরেন প্রথমে, সো আপনি 90% অফ 100 হচ্ছে আপনার আহ থেকে যাবে। এই অংশ এর 5% আপনার রিজেক্ট হয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে 95%। আবার এই অংশ, যেই গুণফলটা, সেটা 2% রিজেক্ট হবে, সো থাকবে হচ্ছে 98%। এই কাজটা করলেও আপনি এই অ্যামাউন্টটা পাবেন, পরে 100 থেকে বিয়োগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো এই যে সাকসেসিভ পার্সেন্টেজের যে গুণের যে বিষয়টা, সেটাই আর কি এখানে করা। ঠিক আছে। তো সামনের দিকে আগাই। এই প্রবলেমটা আমরা শুরু করি, বলা হচ্ছে এ ম্যানস ইনকাম ইজ ইনক্রিজ বাই 1200। তাহলে আমরা এই মানুষের ইনকামকে একটা অ্যামাউন্ট ধরে নিই, এক্স। At the same time, the rate of tax to be paid is reduced from 12% to 10%। তাহলে স্যালারি ইনক্রিজ হওয়ার আগে, সরি, ইনকাম ইনক্রিজ হওয়ার আগে সে ট্যাক্স রেট ছিল 12%, আর পরে যা ট্যাক্স রেট হলো 10%। ওকে, তাহলে ইনিশিয়ালি হচ্ছে ইনকাম ছিল কত, এটাও লিখে ফেলি। ইনিশিয়াল ইনকাম ছিল হচ্ছে এক্স, আর আফটার যা ইনকাম হলো কত, এক্স প্লাস 1200, তাই তো? আচ্ছা, হি নাও পেজ দ্য সেম অ্যামাউন্ট অফ ট্যাক্স অ্যাজ বিফোর, মানে আগে যে পরিমাণ ট্যাক্স দিত এখনো সেই একই পরিমাণ ট্যাক্স দেয়। হোয়াট ইজ হিজ ইনক্রিজড ইনকাম ইফ 20% অফ হিজ ইনকাম ইজ এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স ইন বোথ কেসেস। আপনারা কি লাস্টের কথাটার অর্থ বুঝছেন? লাস্টের কথাটার অর্থ কি বুঝছেন কেউ? 20% অফ হিজ ইনকাম ইজ এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স ইন বোথ কেসেস, মানে এই যে আমরা ইনক্রিজ করার আগে এবং ইনক্রিজ করার পরে দুইটা কেস দেখলাম, এই দুইটা ক্ষেত্রেই তার ইনকামের 20%-এর উপরে তাকে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। তাহলে তাকে কতটুকু অংশের উপরে ট্যাক্স দেওয়া লাগে? তা কিন্তু তার ইনকামের 80%-এর উপরে ট্যাক্স দেওয়া লাগে। তো দেখেন, আমাকে কিন্তু এখন এক্স নিয়ে কথাবার্তা বললে হবে না, আমাকে কিন্তু 80% অফ এক্স নিয়ে কথাবার্তা বলতে হবে। তাহলে আমরা ইনিশিয়ালি তিনি কি পরিমাণ ট্যাক্স দিতেন সেটা বের করি। ইনিশিয়ালি তিনি ট্যাক্স দিতেন হচ্ছে তার এই 80% অফ হিজ ইনকাম, এইটা 12%। তো 12% মানে হচ্ছে 1/2। তো এটাকে আমি ক্যালকুলেট যদি করি তাহলে হবে হচ্ছে 8 × 12 = 96, তিনটা এক্স। এইটা হচ্ছে তার ইনিশিয়ালি তিনি এই পরিমাণ ট্যাক্স দিতেন। আচ্ছা, পরবর্তীতে তার ইনকাম ছিল কত? ইনকাম বেড়ে যাওয়ার পরে এত। আবার তো তার পুরা ইনকামের উপরে তো ট্যাক্স দেওয়া লাগে না, 80%-এর উপরে দেওয়া লাগে।
কি পরিমাণ ট্যাক্স দিতেন তিনি? 10%, তাই তো? তাহলে 0.1। আচ্ছা, তো এটা হবে, এটা রেখে দিই। আমি 0.8 এবং 0.1 যদি গুণ করি তাহলে আসে 0.08। তো গুণ করে ফেলি, 0.08x প্লাস 8 × 12 = 96, দুইটা সংখ্যার পরে। তো এখন আমার প্রশ্ন অনুযায়ী এই যে অ্যামাউন্টটা আর এই যে অ্যামাউন্টটা, এই দুইটা অ্যামাউন্ট সেম, তাই তো? এই দুইটা অ্যামাউন্ট সেম। সো আমরা যদি লিখে ফেলি, আচ্ছা এটা থাকুক, 0.096x = 0.08x plus 96. So 0.096x minus 0.08x = 96. তো এই বিয়োগটা করলে হবে হচ্ছে 0.096, 0.080। তো x = 96 by 0.016। এটাকে আমি যদি বাদ দিয়ে দিই, 100 না 1000 হবে। 16 দিয়ে 96 কে কাটা যায়, 5 × 16 = 80, 6 × 16 = 96। এক্স এর মান হচ্ছে 6000। আমাকে বলছে কি তার ইনক্রিজড ইনকাম বের করতে বলছে, তাই না? ইনক্রিজড ইনকাম ছিল x + 1200। সো ইনক্রিজড ইনকাম হচ্ছে 6000 + 1200। দিস গিভস আস 7200। আনসার হচ্ছে ডি। ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে গতবার, এই যে গত মাসে পেট্রো বাংলার যে এক্সামটা হলো সেটা। আমি আপনাদের কোন একটা ক্লাসে বলছিলাম যে প্রবলেম কঠিন মনে হয় এর একটা কারণ হচ্ছে যখন নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে ভ্যারিয়েবল আকারে রেখে দেয়। এই প্রবলেমটা কঠিন হওয়ার একটা কারণ হচ্ছে এটাই। এটাকে যদি আমি নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিতাম, এটা একেবারেই কঠিন প্রবলেম ছিল না, সহজ হয়ে যেত। But যখন নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া হয় না, তখন এই ক্যালকুলেশনটা হ্যান্ডেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো দেখি, দ্য ফি ফর এ কোর্স ওয়াজ ইনক্রিজড বাই X%। তাহলে আমি যদি এই কোর্স ফিটা পি ধরি, তাহলে X% ইনক্রিজ করছে। তাহলে এখন কোর্সের প্রাইসটা কত বলেন তো? পি প্লাস পি এক্স, তাই না? পার্সেন্ট। তো এটা হিসাব করলে হবে হচ্ছে পি প্লাস px/100। এইটা হচ্ছে এখন কোর্সের প্রাইস, এই যে ইনক্রিজ হওয়ার পরে। আচ্ছা, ফ্রম দ্যাট অফ প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, মানে প্রিভিয়াস ইয়ারে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই যে কোর্স ফি পি যেটা ধরলাম, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোর্স ফি ধরছি। প্রিভিয়াস ইয়ারের কোর্স ফি হচ্ছে পি, এই বছরে X% ইনক্রিজ করা হয়েছে, এটা হচ্ছে বর্তমানের এই বছরের কোর্স প্রাইস। পি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোর্স প্রাইস, আর ইনক্রিজের পরে এই বছরের কোর্স প্রাইস হচ্ছে এটা। বলা হচ্ছে আরিল, a meritorious student, got Y% waiver on his course fee for his extraordinary performance। তাহলে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের জন্য আরিল Y% ওয়েভার পেয়েছে। এখন এই Y%টা কিসের উপরে পাবে বলুন তো? এই বছরে যেই কোর্সটা ফিটা আছে সেটার উপরে পাবে। তাহলে আমি যদি আরিল কি পরিমাণ ওয়েভার পেয়েছে সেটা বের করতে চাই, সেটা কি হবে? এটা হবে পি প্লাস px/100 ইন্টু Y%, না? এই পরিমাণ সে ওয়েভার পেয়েছে, তাই তো? আচ্ছা,
তাহলে এইটাকে লেখা যাবে পি প্লাস পি এক্স বাই 100 ইন্টু ওয়াই বাই 100। ওয়াই পার্সেন্ট মানে ওয়াই বাই 100, তাহলে এটা হচ্ছে সে ওয়েভার পেয়েছে, এই পরিমাণটা সে ওয়েভার পেয়েছে। তাহলে তাকে কি পরিমাণ ফি পেমেন্ট করতে হয়েছে বলেন তো? ফি ছিল এইটা, ওয়েভার পেলো এতটুকু, তাহলে পেমেন্ট করতে হবে কতটুকু বলেন তো? পেমেন্ট করতে হবে কিন্তু এই পি প্লাস পি এক্স বাই 100, এইটা থেকে ওয়েভারটুকু বাদ দিতে হবে। পি প্লাস পি এক্স বাই 100 ইন্টু ওয়াই বাই 100, এইটা হচ্ছে তার ফুল পেমেন্ট, তাকে এই পরিমাণ পেমেন্ট করতে হবে। আচ্ছা, বলছে ইফ দ্য ফি কালেক্টেড ফ্রম আরিফ, মানে এই যে ফি কালেক্টেড ফ্রম আরিফই কিন্তু এই যে এটা বের করলাম, ইজ, আচ্ছা এখানে ইন না হয়ে ইজ হবে হয়তো, ইজ 60% অফ দ্য প্রিভিয়াস কোর্স ফি, অফ দ্য কোর্স ফি অফ দ্য প্রিভিয়াস ইয়ার, মানে এই সংখ্যাটা এই পরিমাণটা হচ্ছে প্রিভিয়াস যে কোর্স ফিটা ছিল, যেটা ধরছিলাম প্রিভিয়াস, সেটার 60%। তাহলে আমি ইকুয়েশন যদি লিখতে চাই তাহলে এরকম লেখা যায় কিনা দেখেন তো, পি প্লাস পি এক্স বাই 100 মাইনাস পি প্লাস পি এক্স বাই 100 ইন্টু ওয়াই বাই 100 ইকুয়ালস টু 0.6 অফ পি, যেটা কিনা আমার প্রিভিয়াস ইয়ারের 60% ছিল। সো আমাকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ইন টার্মস অফ এক্স, আমাকে ওয়াই ইকুয়ালস টু কত সেটা বের করতে হবে। এটা এক্স ওয়ালা একটা মান আসবে, কোনো নিউমেরিক্যাল ভ্যালু আসবে না। সো দেখেন, আমার কিন্তু এক্স আর ওয়াই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু আমি কিন্তু এর মধ্যে পি, এই ভ্যারিয়েবলটাও ইন্ট্রোডিউস করছি। সো আপনি যদি একটু ভালোভাবে এই ইকুয়েশনের দিকে তাকান, আমি কিন্তু সমস্ত জায়গা থেকে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে সমস্ত জায়গা থেকে পি কমন নিতে পারি। সো পি গুলা যদি কমন নেই তাহলে কিন্তু আমার বোথ সাইড থেকে পি কেটে যায়। সো তখন আমার এই ইকুয়েশনের মধ্যে শুধু এক্স আর ওয়াই ছাড়া কিছু থাকে না। তো সেটাই করি, পি সব জায়গা থেকে কমন নেই। এখন বোথ সাইড থেকে এই পি আর এই পিটা কেটে দিলাম। সো এখন আমার কাছে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে আমাকে শুধু ওয়াই এর মানটা বের করতে হবে, যে ইন টার্মস অফ এক্স এই মানটা কত, তাইলে আমার প্রবলেমটা সলিউশন হয়ে যায়। আচ্ছা, তো আমাকে একটু মুছতে হবে এখানে। যে ক্যালকুলেশনটা বেশ রিগোরাস একটা ক্যালকুলেশন হবে, যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু নাই, সো একটু বড় সড়ো হবে। সো 1 প্লাস এক্স বাই 100 মাইনাস 1 প্লাস এক্স বাই 100 ইন্টু ওয়াই বাই 100 ইকুয়ালস টু 0.6। আচ্ছা, এটাকে ইজিলি কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে? 1 প্লাস এক্স বাই 100 কমন নিলেই তো হয়। সো এখানে 1 হয়, মাইনাস ওয়াই বাই 100 ইকুয়ালস টু 0.6। আচ্ছা, তো আমি এখানে লিখতে পারি 100, 100 প্লাস এক্স, আবার এখানে এটা এরকম থাক, এখানে হচ্ছে 0.6। তো 1 মাইনাস ওয়াই বাই 100, এখানে 0.6 আছে, সেটার সাথে 100 গুণ দিব, নিচে যাবে 100 প্লাস এক্স। তো 1 মাইনাস ওয়াই বাই 100 ইকুয়ালস টু 100 প্লাস এক্স, 0.6 কে 100 দিয়ে গুণ দিলে হবে 60, তাই না? তাই তো হওয়ার কথা। আচ্ছা, এখন আমি যদি ওয়াই মাইনাস
হান্ড্রেড এর মানটা বের করতে চাই, সো দিস উড গিভ আস 1 - 60/100 প্লাস এক্স। So y equals to 100 into 1 - 60/100 plus x. 100 plus x নিলাম, 100 plus x minus 60। তো এখানে 100 থেকে 60 বাদ দিলে থাকে 40 প্লাস এক্স, 100 প্লাস এক্স। সো অ্যান্সার হচ্ছে 100 into 40 plus x/100 plus x। এখন আপনি উত্তরের সাথে মিলান, এরকম উত্তর আছে হচ্ছে আপনার বি তে। সো এই পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে অ্যাডমিনের কোশ্চেনটা আসছিল, এখানে এরকম বেশ কিছু ঝামেলার প্রবলেম ছিল, প্রায় 5-7টা এরকম প্রবলেম ছিল, এবং এটার ফলশ্রুতিতে অনেকে আর কি আইবিএ কে অনেক গালমন্দ করছিল। সো করার লেজিট রিজনও ছিল, এরকম একটা প্রবলেম যদি প্রিলিমিনারি এক্সামে দিয়ে রাখে, একটা প্রবলেম করতেই তো মিনিমাম 5-6 মিনিট তো চলেই যাবে, এই ক্যালকুলেশন তো মুখে মুখে করা সম্ভব না। ঠিক আছে, বাট এটা একটা ভালো প্রবলেম, খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা একটা ভালো প্রবলেম। তো সামনের দিকে আগাই। আচ্ছা, এটা হচ্ছে ওই একই পরীক্ষার একটা কোশ্চেন দেখেন, মানে যে কোনো স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা, সেটা আপনি এই যে ব্যাংক বলেন, পেট্রো বাংলা বলেন, বা এই জাতীয় যে সমস্ত পরীক্ষা আছে, এখানে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে মানে একটা প্রবলেম আসতে কখনো দেখি নাই, এখানে একাধিক আসে, দুইটা তিনটা। হ্যাঁ, আচ্ছা, বলা হচ্ছে এ বক্স কন্টেন্স 200 পেন্স অফ হুইচ 25% আর রেড। সো একটা বক্সের মধ্যে 200 পেন্স আছে, এর মধ্যে রেড পেন আছে 25%। সো 200 এর 25% হচ্ছে 50, অ্যান্ড রেস্ট আর ব্ল্যাক। তাহলে ব্ল্যাক আছে কতটুকু? ব্ল্যাক আছে হচ্ছে 150। বলা হচ্ছে ইউ সোল্ড আ সার্টেন নাম্বার অফ পেন্স অফ হুইচ 60% ওয়ার ব্ল্যাক। আচ্ছা, এখন আমরা এই যে 100 থেকে কিছু পরিমাণ পেন বিক্রি করে দিয়েছি। তো আমি মনে করি যে 100 থেকে আমি এক্স অ্যামাউন্ট অফ পেন বিক্রি করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এই যে যে পরিমাণ পেন আমি বিক্রি করছি, তার ভিতরে 60% হচ্ছে ব্ল্যাক। তাহলে আমার কি পরিমাণ ব্ল্যাক পেন বিক্রি করছি বলেন তো? ব্ল্যাক পেন বিক্রি করছি কিন্তু 0.6x। তাহলে রেড পেন কতটুকু, বাকিটুকু যা ছিল সব রেড পেন বিক্রি করছি না? তাহলে রেড পেনের বিক্রি করা অ্যামাউন্ট কত, 0.4x না? তাহলে দেখেন, আমার ইনিশিয়ালি আমার কাছে 50টা রেড পেন ছিল, আমি সেখানে 0.4x অ্যামাউন্ট অফ রেড পেন বিক্রি করে দিয়েছি। আবার আমার কাছে ইনিশিয়ালি 150 ব্ল্যাক পেন ছিল, আমি বিক্রি করে দিয়েছি 0.6x অ্যামাউন্ট। তাহলে বলেন তো এখন আমার কাছে রেড পেনের সংখ্যাটা কত? 50 - 0.4x, এটা না? ব্ল্যাক পেন আছে কত? -0.6x। আর আমি যদি বলি টোটাল আমার কাছে এখন পেন আছে কত, সেটা কত? 200 - এক্স, তাই না? কারণ আমি এক্স সংখ্যক বিক্রি করছি 200 থেকে। এখন দেখি, সামনে আগাই। ইউ দেন ফাউন্ড দ্যাট অ্যামাং দ্য রিমেইনিং পেন্স, তাহলে রিমেইনিং পেন্স কত? এই পরিমাণ, তাই তো? বলা হচ্ছে অ্যামাং দ্য রিমেইনিং পেন্স 20% আর রেড, তাহলে এইটার 20% হচ্ছে রেড, তাই তো? এইটা 20% হচ্ছে রেড, তাহলে রেড এর পরিমাণ কত? এইটা, সেইটা সমান সমান হচ্ছে এটা 20%। তাহলে আমি এখন একটা সমীকরণ লিখতে পারি। সমীকরণটা কেমন? 50 - 0.4x ইকুয়ালস টু 20% অফ 200 মাইনাস এক্স। সো এখান থেকে আমি এক্স এর মান বের করতে পারি। সো আমি একটু ক্যালকুলেশনটা করে ফেলি। 50 - 0.4x, সো 20% মানেই হচ্ছে আপনার 0.2, 0.2, 200 মাইনাস এক্স। সো 50 - 0.4x, সো 200 এর 0.2 হচ্ছে আপনার
40 মাইনাস 0.2x। ওকে, আমি 50 - 40 লিখি, আর মাইনাস 0.4x কে সমীকরণের অন্যদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। সো সেটা হবে 0.4x মাইনাস 0.2x। একটার ভিতরে একটা ঢুকে গেল, এখানে 10, এখানে এইটা। ওকে, সো আসবে হচ্ছে 10/5.2। এটাকে কাটাকাটি করলে 5 হয়, 5×10 = 50। তো আমি তাইলে 50টা পেন সেল করছি, তাই তো? এক্স এর মান 50, সো অ্যান্সার ইজ 50। ঠিক আছে, এটা খুব সম্ভবত এরকম একটা প্রবলেম কোন একটা বার আইবি এর একটা অ্যাডমিশন টেস্টেও মনে হয় আসছিল, যতদূর মনে পড়ে। এই যে রেড ব্ল্যাক দিয়ে কিছু পেন বিক্রি করে দিছে, এরকম একটা প্রবলেম মনে হয় ছিল। ওকে, সো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এইটা হচ্ছে জিম্যাট ক্লাবের একটা প্রবলেম। প্রবলেমটা হচ্ছে এ বেসবল প্লেয়ার সাইন্স আ নিউ কন্ট্রাক্ট দ্যাট ইনক্লুডস আ গ্যারান্টিড 10% ইনক্রিজ ইন স্যালারি ওভার হিজ ওল্ড কন্ট্রাক্ট। তাহলে তার ওল্ড কন্ট্রাক্টে যেই পরিমাণ স্যালারি সে পাবে, মানে পেত, বর্তমান কন্ট্রাক্টে তার ডেফিনেটলি 10% ইনক্রিজ হবে। সো ওল্ড কন্ট্রাক্টে সে যদি পি পরিমাণ স্যালারি পেত, তাহলে এখন তার স্যালারি অবশ্যই 1.1p হবে। ঠিক আছে, কারণ 1% ইনক্রিজ মানে কারেন্ট অ্যামাউন্ট হবে 1.1p। এবং হচ্ছে প্লাস এ পারফরমেন্স বোনাস আপ টু 500। আচ্ছা, আপ টু 500 মানে, এই শব্দ কথাটার মানে বুঝতে হবে। আপ টু 500 মানে কিন্তু 500 না, মানে পারফরমেন্স বোনাস সে 0 থেকে শুরু করে ম্যাক্সিমাম 500 পর্যন্ত পাবে। এটা তার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। তার পারফরমেন্স যদি খুব ভালো হয় তাহলে হয়তো 500 পাবে, যদি মিডিওকর পারফরমেন্স হয় তাহলে হয়তো কম পাবে। মানে এটা হচ্ছে খুব ফিক্সড অ্যামাউন্ট না। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রাক্টের ভিতরে আছে। তো তার কন্ট্রাক্টের ভিতরে আছে এরকম, if he earns the maximum possible performance bonus, maximum possible performance bonus কত? $500, তাই তো? তো সে সেটাই আর্ন করছে, তার পারফরমেন্স খুব ভালো হয়েছে, সে $500ই আর্ন করছে। হিজ নিউ স্যালারি, তাহলে তার এই স্যালারিটা কত হবে? এই বোনাসটা ইনক্লুড করে তার এই স্যালারিটা হবে হচ্ছে 1.1p প্লাস 500। এটা হচ্ছে তার কারেন্ট স্যালারি হয়ে যাবে ওই সিজনে, যেহেতু সে পারফরমেন্স বোনাসটা ম্যাক্সিমাম পাচ্ছে। এই অ্যামাউন্টটা হবে হিজ new salary including bonus will be equivalent to a 12% increase over his old salary। এই জিনিসটা হবে তার আগের স্যালারির 12% ইনক্রিজের সমান। তাহলে আগের স্যালারিকে 12% ইনক্রিজ করলে সেটা হয় 1.12p। এইটা সমান হবে তার কারেন্ট স্যালারি যদি সে $500 অ্যাজ এ পারফরমেন্স বোনাস পায়। ইকুয়েশনটা যে লিখলাম, এটা কি বোঝা গেল ভাই বা আপুরা যারা আছেন? প্রবলেম পড়ে ইকুয়েশন বানাইতে শেখা, এটা মনে হয় মানে চাকরি বাকরির ম্যাথের ক্ষেত্রে সব থেকে বড় একটা ম্যাথমেটিক্যাল স্কিল, যে প্রবলেম পড়ে সেখান থেকে ইকুয়েশন বানাইতে শেখা। আমি যে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছিলাম, আপনারা জানি না আপনারা কেউ করছিলেন বা ছিলেন কিনা। ওরিয়েন্টেশন ক্লাসে আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইকুয়েশনের একটা গল্প থাকে। সাধারণত আমাদের পরীক্ষায় ওই গল্পটা দেয়া থাকে। তো গল্প পড়ে ইকুয়েশনটা বের করতে পারা, এটা একটা অনেক বড় স্কিল। সো অ্যাসিউমিং হি আর্নস দ্য ফুল বোনাস, যেটা আমরা অ্যাজিউম করে নিছি অলরেডি, হোয়াট উইল হিজ টোটাল নিউ স্যালারি বি ইন ডলার্স? তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করে পারি। 1.12p মাইনাস 1.1p ইকুয়ালস টু 500। সো 1.12 থেকে 1.1 বাদ দিলে 0.02p আসে। পি এর মান হবে 500/0.02। এটাকে আমি যদি দশমিকটা বাদ দিতে চাই, দশমিকের জন্য একটা 1 নিব, দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে সে কয়টা শূন্য নিব। সো এই 2 আর এটাকে কেটে দিলে হলো 50। তো পি এর মান আসে 5×5 = 25, তিনটা শূন্য, 25,000। তো এটা হচ্ছে পি এর মান।
কিন্তু দেখেন আমাকে কিন্তু বলছে তার নিউ স্যালারি কত হবে সেটা। পি কিন্তু তার প্রিভিয়াস স্যালারি ছিল, ওল্ড কন্ট্রাক্টেরটা আমরা পি ধরছিলাম। নিউ স্যালারি হচ্ছে এইটা, এই যে 1.1 পি। নিউ স্যালারি হচ্ছে 1.1 পি প্লাস 500। যেখানে পি এর মান হচ্ছে 25,000 বসালে আমার অ্যান্সার হবে। তো চলেন বসাই, 1.1 × 25,000 প্লাস 500। তো এখন 25,000-কে যদি আমি 1.1 দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে 11-কে 25 দিয়ে গুণ করব। সো 275। একটা ডিজিটের পরে দশমিক আছে, সো এখানে একটা ডিজিটের পরে দশমিক দিব। তো আসে হচ্ছে আমার 27,500, তার সাথে 500 যোগ করলে হবে হচ্ছে 28,000। সো তার নিউ স্যালারি হবে হচ্ছে ডি, 28,000। হ্যাঁ, আমার কাছে কিন্তু মনে হয় যে এগুলো কিন্তু মানে পরীক্ষায় আসার মতো প্রবলেম। আমি ডেফিনেটলি আমি এটা দাবি করছি না যে আপনার কমন পড়ে যাবে, বাট এই ডিফিকাল্টি লেভেলের প্রবলেম গুলা খুবই আসার মতো। ঠিক আছে, এবং এগুলো কিন্তু খুব একটা কঠিন প্রবলেম না, সহজ প্রবলেমই বলা যায়। আচ্ছা, এটা খুবই চমৎকার এবং মজার একটা প্রবলেম। আপনারা একটু এটা পড়েন শুরুতে। বলা হচ্ছে ইন এ সার্ভে 56% of the people surveyed stated truthfully that they were married। তাহলে একটা সার্ভে করা হয়েছে, এই সার্ভে করা হয়েছে যে কয়জনের ভেতরে, তাদের মধ্যে 56 শতাংশ মানুষ বা 56% অফ দ্য পিপল তারা ট্রুথফুলি বলছে যে দে আর ম্যারিড। তাহলে আমরা মনে মনে, আচ্ছা এখানে ওই যে শুরুতে বলছিলাম যে কখনো কখনো কিন্তু নাম্বারস ধরে নিলে আপনার প্রবলেম সলিউশন ইজি হয়। তো নাম্বার ধরার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু 100, 200 এরকম ধরতে, তাহলে ওই যে পার্সেন্টেজের হিসাবটা করা ইজি হবে। ইন দিস কেস আমি 100ই ধরি। তো ধরে নিলাম যে 100 জনের উপরে এই সার্ভেটা করা হয়েছে। তাহলে 100 জনের মধ্যে 56% হচ্ছে 56 জন। 56 জন বলছে যে দে আর ম্যারিড, while 30% of the people surveyed who were married at that time chose not to include the information in the survey। এবং তারা বলছে 30% অফ দ্য পিপল যারা কিনা বিবাহিত ছিল অ্যাকচুয়ালি, তারা তাদের ইনফরমেশনটা দেয় নাই। এখন বলা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ দ্য পিপল সার্ভে ওয়ার অ্যাকচুয়ালি ম্যারিড এট দ্য টাইম অফ দ্য সার্ভে। আপনাদের মধ্যে আমাকে কেউ একটু বলতে পারবেন এই 56%-র বেস আর এই 30%-এর বেস কি একই? আমি গত ক্লাসে বলছিলাম যে শুধু ইটসেলফ পার্সেন্টেজের কিন্তু কোনো মিনিং নাই, মানে 56% এটার কোনো অর্থ নাই। বাট আমি যখনই বলবো 56% অফ দ্য পিপল সার্ভেইড, তার মানে 100 জনকে সার্ভে করা হইলে তার মধ্যে 56 জন, এটা একটা অর্থ আছে। তো শুধু পার্সেন্টের কিন্তু কোনো অর্থ নাই, পার্সেন্টের সাথে যখন আমি বেসটা জানবো, কিসের সেই পার্সেন্ট, কিসের অ্যামাউন্টটা সেটা, তখন কিন্তু সেটা একটা মিনিং দিবে। সো এখানে 56%-এর বেসটা হচ্ছে কি পরিমাণ মানুষকে সার্ভে করা হয়েছে সেটা, সেটা আমি ধরে নিছি 100। তো 56 জন মানুষ তার মধ্যে বলছে যে দে আর ম্যারিড। কিন্তু দেখেন 30% অফ দ্য পিপল সার্ভেড হু আর ম্যারিড, তার মানে দেখেন 56 জন বলছে তারা ম্যারিড ট্রুথফুলি, বাট এটার অর্থ কিন্তু এই না যে শুধু এই 56 জনই ম্যারিড। এর মধ্যে আরো অনেকে আছে যারা স্বীকার করে নাই যে তারা ম্যারিড। সো টোটাল ম্যারিড মানুষ যারা ছিল
তাদের 30% স্বীকার করে নাই, নট একসেপ্টেড। তাহলে একসেপ্ট করছে কতজন বলেন তো? 70% না? দেখেন, টোটাল ম্যারিড যারা, সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা জানি না। অ্যাকচুয়ালি কতজন ম্যারিড সেই অ্যামাউন্টটা আমরা জানি না। অ্যাকচুয়ালি কতজন ম্যারিড সেই অ্যামাউন্টটা কিন্তু আমরা জানি না। লেটস সে অ্যাকচুয়াল ম্যারিড, এই যে মানুষ, এটাকে এই বক্স দ্বারা ডিনোট করি, এটা হচ্ছে এরা অ্যাকচুয়াল ম্যারিড। এর মধ্যে শুধু এই যে 30%, এইটা হচ্ছে 30%, এই 30% তারা স্বীকার করে নাই যে তারা ম্যারিড। ঠিক আছে? এই যে টোটাল ম্যারিড মানুষ যারা ছিল তাদের 30% তারা এই ইনফরমেশনটা ডিসক্লোজ করতে চায় নাই। সো বাকি যারা ছিল তারা এটা ডিসক্লোজ করছে। এই যে এরা 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 এটা বলছে যে না, উই আর ম্যারিড। তাহলে এইটা কি সেই 70% না? এখন দেখেন তো, এই 70%ই আসলে এই যে 56 জন ছিল যারা শুরুতে বলছিল যে না তারা ম্যারিড, এই 56 জনই তারা না? তো এখন আমি যদি বলি 70% ইকুয়ালস টু 56, 1% equals to 56 by 70%, 100% equals to 56 into 100% by 70%। তাহলে আমার টোটাল কতজন মেরিট ছিল? এই যে টোটাল, এই যে বক্সটা, এই যে নীল যেই বক্সটা, এই যে নীল যেই বক্সটা, এই বক্সটা টোটাল 100%টা বের হয়ে যাবে না? তো এটা কাটাকাটিটা করে ফেলি। এখানে হবে হচ্ছে 7, এখানে হচ্ছে 10, এই 7 আর 56 কাটাকাটি করলে 8 হয়, 8 × 10 = 80 হয়। তো তাহলে 80 জন অ্যাকচুয়ালি তারা ম্যারিড ছিল। ঠিক আছে, তাহলে টোটাল সার্ভে করছিলাম 100 জন, আর ম্যারিড হচ্ছে 80 জন, তাহলে পার্সেন্টেজ হচ্ছে 80%। অ্যান্সার হচ্ছে ই, 80%। ঠিক আছে? আপনারা কি সবাই প্রবলেমটা বুঝছেন? প্রবলেমটা কিন্তু ইজি, কিন্তু এই প্রবলেম স্টেটমেন্টটা একটু জটিল। জাস্ট এই 56%-এর বেস আর 30%-এর বেস কিন্তু সেম না। আমি যখন ফার্স্ট টাইম এটা পড়ছিলাম আমার কাছে মনে হচ্ছিল এটা তো ইজি, 56% আর 30 যোগ হবে, 100 থেকে বাদ দিয়ে দিব। বাট সেটা হয়তো যখন 56 আর 30-এর বেস সেম হতো, যে 56% বলছে তারা স্বীকার করছে আর 30% স্বীকার করে নাই, তাহলে টোটাল অ্যাকচুয়ালি ম্যারিড হচ্ছে, ও না, 100 থেকে বাদ দেওয়া লাগবে না, টোটাল অ্যাকচুয়ালি ম্যারিড যোগ করে দিলেই হয়ে গেল। বাট এটা কিন্তু ইজ নট দ্য রাইট সলিউশন। ঠিক আছে? ওকে। তো আর একটা প্রবলেম করবো, এটা একটু ইন্টারেস্টিং প্রবলেম, এটা আমি আমার গ্রুপেও দিছিলাম। আপনারা একটু পড়েন প্রবলেমটা। আচ্ছা, সো প্রবলেমটা বলছে গ্র্যান্ডপা ইজ রাইটিং এ বুক। সো আমাদের যে দাদা মশাই আছে, উনি একটা বই লিখছেন। এভরি মর্নিং হি স্টার্টস রাইটিং ভিগোরাসলি, খুব মানে মোটিভেশন নিয়ে তিনি লেখা শুরু করেন, এবং ফিলস আ লট অফ পেজেস, অনেক লেখালেখি করেন তিনি। বাট পোস্ট লাঞ্চ, দুপুরে খাবারের পরে, হি গোজ থ্রু অল দ্যাট হি ইজ রিটেন দ্যাট ফার। মানে উনি কিন্তু শুধু যে সকাল থেকে কতটুক লিখছে ওইটুক যে গো থ্রু করে তা কিন্তু না, উনি একেবারে প্রথম থেকে যতটুকু লিখেছেন উনি কিন্তু পুরোটাই গো থ্রু করেন। এই যে বলছে রাইট ফ্রম ডে ওয়ান।
এখন পুরাটা গো থ্রু করার পরে বা রিভাইজ করার পরে তিনি 1/5 পোর্শন ডিলিট করে দেন। এই 1/5 কিন্তু সকাল থেকে যতটুকু লিখছেন তার 1/5 না, তিনি কিন্তু পুরাটার 1/5 ডিলিট করে দেন। ঠিক আছে। অ্যান্ড হি ডাজ নট রাইট এনিথিং মোর দ্যান দ্যাট ডে। ওই দিন উনি আর কিছু লিখেন না। At the end of the day, দিনের শেষে the content of his book is still 20% more than that of the end of the previous day. মানে আগের দিন তার যতটুকু লেখা হয়েছিল, এত সমস্ত কাটাছেঁড়া করার পরেও একদিন পরে এসে আগের দিনের তুলনায় 20% বেশি থাকে। বলা হচ্ছে হাউ মাচ পার্সেন্ট নিউ কন্টেন্ট ডাজ গ্র্যান্ডপা রাইট ইন দা মর্নিং। তাহলে কত পার্সেন্ট কন্টেন্ট এই গ্র্যান্ডপা সকালে লিখছে। বেশ একটা জটিল প্রবলেম, মানে পেঁচানো আমার কাছে মনে হয়েছে। তো আমরা এই প্রবলেমটাকে অ্যাটাক করার জন্য প্রথমে আমাদের যেটা মানে উত্তর হিসেবে বের করতে হবে যে হাউ মাচ পার্সেন্ট নিউ কন্টেন্ট, এটাকে আমরা ধরে নিই, এটাকে আমরা লেটসে ধরি K%। এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা ধরে নিই যে দিনের শেষে, কোন একটা দিনের শেষে, যে প্রিভিয়াস ডে এর শেষে তার এন অ্যামাউন্ট থেকে যায়। ঠিক আছে। তাহলে দিনের শেষে এন অ্যামাউন্ট থাকে, এবং আমরা ধরলাম যে তিনি প্রতিদিন K% লেখেন। তাহলে তিনি একদিন লেখা শেষ করার পরে তার বইয়ের পরিমাণ দাঁড়ায় এতটুকু, N+N এর K%। এটা আগের দিন পর্যন্ত ছিল, আর এইটুকু হচ্ছে সকাল থেকে লিখলেন। আমরা যেটা অ্যাজাম্পশন করছি সেই অ্যাজাম্পশন অনুযায়ী কিন্তু এটা হয়। তো এটাকে এন কমন নিয়ে 1+K% লেখা যায়। তো রেখে দিই এটাকে। আচ্ছা, এখন উনি যখন রিভিউ করেন লাঞ্চের পরে বসে যা যা কি কি লিখলেন, উনি কিন্তু ডে 1 থেকে যতটুকু লিখছেন, দেখেন এখন কিন্তু এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু ডে 1 থেকে উনি কতটুকু এখন পর্যন্ত তার বইয়ের সাইজ কত, সেটা কিন্তু এই অ্যামাউন্টটা। তো এই অ্যামাউন্টটার 1/5 উনি ডিলিট করে দেন। 1/5 মানে হচ্ছে 20%। তো 20% কেটে ফেলেন, তাহলে রাখেন কতটুকু, 80%। তাহলে ডিলিট করার পরে তার বইয়ের পরিমাণটা কত হয়? ডিলিট করার পরে তার বইয়ের পরিমাণটা হয় এতটুকু, তাই না? ওকে। বলা হচ্ছে এই পরিমাণটুকু, তাহলে এরপরে তো তার দিনের অ্যাক্টিভিটি মোটামুটি ডান। সকালে লিখলো, লাঞ্চের পরে ডিলিট করলো। তো ডিলিট করার পরে তার বই এখন এই পরিমাণ অংশ আছে। বলা হচ্ছে এই যে অংশটা, এই অংশটা ইটসেলফ আগের দিনের থেকে 20% বেশি। তো আগের দিন ছিল এন, এন এর 20% বেশি, তার মানে কি 1.2 এন না? তো এখান থেকে আমার K%-এর মানটা বের করলে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো আমি বোথ সাইড থেকে এনটাকে কেটে দিতে পারি। সো 1+K% ইকুয়ালস টু 1.2 বাই 0.8। এখান থেকে হয় হচ্ছে 3/2, তার মানে 1.5। সো K% ইকুয়ালস টু 1.5 মাইনাস 1 ইকুয়ালস টু 0.5। সো K% মানে হচ্ছে K/100 ইকুয়ালস টু 0.5। তো K ইকুয়ালস টু 0.5 ইন্টু 100, দিস গিভস আস 50। তো আপনার কে হচ্ছে 50%। তাহলে তিনি প্রতিদিন 50% কন্টেন্ট লিখেন। দেখেন বুঝলেন কিনা। আচ্ছা, সো আমরা হচ্ছে গত ক্লাসে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপরে অনেকগুলা প্রবলেম করছি, এবং আমি কিন্তু আপনাদের প্রিভিয়াস ইয়ারের উপরে পিডিএফটা দিয়ে দিয়েছি।
সো পিডিএফ থেকে আপনারা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে ওগুলা মোটামুটি সবই করবেন। আর এখানে যদি কেউ আহ, জানুয়ারি মাসে অনুষ্ঠিত হইতে যাওয়া যে সিনিয়র অফিসার এক্সামিনে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাদ দিবেন না কোনোটা। কারণ বিআইবিএম কোশ্চেন করলে কোশ্চেন কিছু কমন পড়ে। তো যদি কোশ্চেন কমন পড়ে, তো আপনি কেন সেটা স্কিপ করবেন? বিআইবিএম ঠিক আছে। করবে কোয়েশ্চেনগুলি এবার? উম, এখনো পর্যন্ত সেটা মনে হচ্ছে বিআইবিএম করতে পারে। ঠিক আছে, মানে এটা তো আসলে পরীক্ষা না হইলে বলা যায় না, বাট স্টিল মার্কেটে যেই কথাগুলো প্রচলিত সেই ভিত্তিতে বলছি। জি, আমারও জানা নেই। ধন্যবাদ। ওয়েলকাম। ওকে। সো আপনারা ডেফিনেটলি ওগুলা করবেন। আর এর পরবর্তীতে যখন আপনারা লেটস সে সামনের বছরের পেট্রো বাংলার এক্সাম বলেন, বা যদি প্রাইভেট ব্যাংকের এক্সামের জন্য প্রিপারেশন নিতে চান, তখন হচ্ছে আজকে যে যে ধরনের প্রবলেম করলাম, শুধু এই যে 10টা প্রবলেম বলছি এগুলা করবেন আপনার হয়ে যাবে তা আমি দাবি করছি না। আমি বলছি এই ধরনের প্রবলেম আপনারা করবেন। ঠিক আছে। এবং এই ধরনের প্রবলেমকে কিভাবে আসলে অ্যাটাক করা উচিত এবং কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, আমি সেইটা শেখানোর চেষ্টা করছি। হোপফুলি আপনাদের কাজে লাগছে। আপনাদের কোনো সমস্যা টমস্যা থাকলে আমাকে বলতে পারেন, এখনো বলতে পারেন, বা ইনবক্সে বলতে পারেন। তো ইনবক্সে না বলাটা আমি উৎসাহিত করি, মেসেজ দেখা হয় না তো, বাট স্টিল আমি দেখলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কারণ কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে আমরা আজকের ক্লাসটা শেষ করতে পারি। আর আপনার এগেইন আমি এই কথাটা গত ক্লাসেও বলছি, আজকেও বলতেছি, আপনার যদি কোনো মনে হয় যে না আরেকটু কঠিন প্রবলেম দেখাইতে হবে, আপনারা আমাকে বলবেন। আমি আরো একটু কঠিন কঠিন প্রবলেম খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলো করাইলে আপনাদের বেসিকটা হয়তো আরেকটু পাকাপোক্ত হবে, আন্ডারস্ট্যান্ডিংটা। বাট আমি কিন্তু যথেষ্ট ডিফিকাল্টি লেভেলের প্রবলেম দেখাচ্ছি। মানে আসলে কঠিন তো চাইলে দেখানোই যায়, কিন্তু সেগুলো আসলে আপনার জন্য প্রয়োজন হবে কিনা, রেলেভেন্ট হবে কিনা, দ্যাটস অ্যান ইস্যু টু। কারণ এখানে তো অনেক ধরনের স্টুডেন্ট থাকে, সবাই আসলে ম্যাথে 20-এ 18, 19, 20 পাইতে চায় না। কেউ কেউ আছে ম্যাথে জাস্ট বেয়ার মিনিমাম 14, 15, 16 পেয়ে বাকি দিকে কাভার করতে চায়। তো তার জন্য যদি এখন আমি একদম মানে খুঁজে খুঁজে সব থেকে জটিল প্রবলেম গুলো নিয়ে আসি, এটা খুবই মানে একটা অবিচার হয়। তো এটা প্রয়োজন নয় আসলে। তো ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে আজকে ক্লাস শেষ করতে পারি। আর কালকে তো আমাদের রেগুলার রুটিন ক্লাস আছেই। কালকে হোপফুলি আমরা রেশিও এন্ড প্রপোর্শন পড়বো। আর আপনার একটা এক্সাম নেওয়ার কথা ছিল, আমি এক্সামের কোশ্চেনটা আসলে ফর্মে বসাইতে পারি নাই। সো আমি ওইটা বসায় আজকে বা কালকের ভিতরে আমি ফর্মের লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। আপনারা ছোট করে এক্সামটা দিয়ে দেন। এটা হচ্ছে প্রথম 3টা চ্যাপ্টার, নাম্বার থিওরি, এক্সপোনেন্ট, লগারিদম আর ইনইকুয়ালিটিজ, এই 3টার উপরে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। কালকে হোপফুলি আমাদের 9:30টার সময় দেখা হবে। 9:30 বা 9:30টাই ঠিক আছে। 9:30। ওকে।